নমস্কার, হেলথ ওয়াচে আপনাদের স্বাগত। বর্তমান বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে পাল্লা দিয়ে কিন্তু বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা এবং একটা দুশ্চিন্তার বিষয় যে ডায়াবেটিস কী করে নিয়ন্ত্রণে রাখা যাবে। আমরা যেটা জানি যে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন এবং এই যে করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো যে সমস্ত ডায়াবেটিস রোগীদের হয়েছে তাদের কিন্তু পোস্ট কোভিড কমপ্লিকেশনস আরও বেড়ে গেছে। ডায়াবেটিসের একটা প্রভাব কিন্তু পড়ে কিডনির ওপরে এবং সুগার ফল করা, যেটাকে চিকিৎসা বিজ্ঞানীর ভাষায় বলে হাইপোগ্লাইসেমিয়া। সমস্ত বিষয়ে আমরা আজকে খুঁটিনাটি আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডায়াবেটোলজিস্ট ফিজিশিয়ান ডক্টর রণজিৎ বাড়ি। প্রথমে ডায়াবেটিস সম্পর্কে আমাদের একটু দর্শকদের ধারণা প্রয়োজন যে ডায়াবেটিস কি এবং কিভাবে ডায়াবেটিস শনাক্ত করবে। ঠিক, সবাই আমরা ডায়াবেটিস সম্পর্কে যেটা জানি, মানে গ্রসলি যদি বলে সবাই জানি এটা সুগারের অসুখ, অর্থাৎ শরীরে সুগারের পরিমাণ বেড়ে যাওয়া। সুগার আমরা কিভাবে মেজার করি, সেটা ব্লাডের যে গ্লুকোজের পরিমাণ, গ্লুকোজ দেখে আমরা সুগার মেজার করি আর কি। একটা কাট অফ থাকে মানে আমাদের ডায়াগনোসিস করার জন্য, সেটা হচ্ছে যদি খালি পেটের সুগার যদি থাকে আপনার 126-এর ওপর, বা খাওয়ার পরের সুগার যদি থাকে 200-র ওপর, অথবা খালি পেটে বা খাওয়া ছাড়াও যে কোনো সময় র্যান্ডাম সুগার যদি 200-র ওপর থাকে, তার সঙ্গে পেশেন্টের সুগার বেড়ে যাওয়ার জন্য যে সিমটমগুলো হয়, আমরা টিপিক্যালি যেসব সিমটম ধরে আমরা ডায়াবেটিস ডায়াগনোস করি, অর্থাৎ যেটা বলি অনেক ঘন ঘন ইউরিন হওয়া, তার সঙ্গে খিদে পাওয়া খুব বেশি, তার সঙ্গে খুব জল তেষ্টা পাওয়া, এগুলো যদি থাকে আর যে কোনো সুগার যদি 200-র বেশি হয়, তাহলে সেই রোগীর বা তার ডায়াবেটিস হয়েছে সেটা আমরা ডায়াগনোস করি। মানে 3টে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো 2টো ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তারা ডায়াগনোস। আরেকটা আছে যেটা হচ্ছে গড় সুগার। আমরা অনেকেই জেনে থাকবেন যে একটা HbA1c বলে একটা টেস্ট হয়। গড় সুগার যদি 6.5-এর ওপরে থাকে, তা 6.5% অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন A1c, তাহলে সেক্ষেত্রে সেটা ডায়াবেটিস হিসেবে ডায়াগনোস করা যায়। অর্থাৎ আপনাকে জানতে হবে আপনার ডায়াবেটিস রিলেটেড কোনো সিমটম হচ্ছে কি না। বাট কিন্তু দেখা যায় ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ডায়াবেটিস রোগীর ক্ষেত্রেই কোনো সিমটম থাকে না। বেশিরভাগই দেখা যায় যে মনে হলো একবার টেস্ট করে দেখি, তখন দেখা গেল, অথবা অপারেশনের আগে ডাক্তারবাবু বলেছেন টেস্ট করতে হবে, তখন দেখা গেল। অর্থাৎ সেই সুগারগুলো এই সিমটম তৈরি করার মতো অত সুগার হয় না। যদি ডায়াবেটিস রিলেটেড সিমটম হওয়ার জন্য যে সুগার দরকার, সেটা হচ্ছে খালি পেটের সুগার অ্যাটলিস্ট 300-র ওপরে, ভরা পেটের সুগার তো আরও বেশি হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ইনসিডেন্টালি ডায়াগনোস হয়, সেগুলোতে কিন্তু এত বেশি সুগার থাকে না। সুতরাং আপনার যদি বাড়িতে কারো সুগার থাকে, আপনাকে অনেক সাবধান হওয়া উচিত, এবং বয়স যদি 30 বা 40-এর ওপর হয়, অবশ্যই একবার নিশ্চয়ই টেস্ট করা দরকার। যেটা আপনি বললেন যে বাড়িতে কারোর সুগার থাকে, তো সেটা বাড়িতে যদি বাবা মায়ের থেকে থাকে, তাহলে কি সেই সন্তানদের হওয়ার প্রবণতা থাকে, বা সেটা কত এজের পরে সেটা? ইয়েস, বাড়িতে যদি বাবা মায়ের সুগার থাকে, তাহলে ছেলে মেয়ে বা ভাই বোনেদের যদি সুগার থাকে, তাহলে ভাই বোনেরা তাদের কিন্তু সচেতন হওয়া দরকার। আমরা বলি এটাকে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। ফার্স্ট ডিগ্রি রিলেটিভের সুগার থাকা মানে বাড়ির অন্যান্যদের সুগার হওয়ার প্রবণতা বেশি, কারণ তাদের জেনেটিক প্রিডিসপোজিশন অনেক বেশি থাকে। কারণ এই আমরা যেটা বলি, এটা যে ধরনের ডায়াবেটিস নিয়ে আমরা ডিল করি, এটাকে টাইপ 2 ডায়াবেটিস বলে বেশিরভাগ ক্ষেত্রে। এটা কিন্তু মাল্টিফ্যাক্টোরিয়াল, অর্থাৎ অনেকগুলো কারণে এটা হয়। একটা তো জেনেটিক প্রিডিসপোজিশন, আরেকটা সোশিও এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অর্থাৎ আমরা যে ধরনের লাইফস্টাইলে অভ্যস্ত, সেই অর্থাৎ আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাজের সূত্রে সবাই সেডেন্টারি লাইফস্টাইল লিড করি। আমাদের এখন কায়িক পরিশ্রম সেই অর্থেই হয় না, বেশিরভাগটাই মানসিক পরিশ্রম, সেই জন্য শরীরের ক্যালোরি খরচা হয় না। প্লাস সেই জন্য কি হয়, অনেকটাই ক্যালোরি শরীরে জমে যায় এবং সেটা আলটিমেটলি পরে সমস্যা হতে পারে আর কি। তো সব মিলিয়েই ডায়াবেটিস আসার একটা প্রবণতা বেশি। ডেফিনেটলি যদি বাড়িতে কারো সুগার থাকে, আপনাকে আগে সচেতন হতে হবে। আমরা আগে আরবিটারিলি বলতাম 40 ক্রস করলে আপনি টেস্ট করবেন, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি বয়সের সীমাবদ্ধতা কিন্তু 40-এর থেকে অনেক নিচে নেমে এসছে। এখন অবধি টাইপ 2 সুগার আমরা ইভেন 20 বছর, ইভেন 25 বছরের নিচেও কিন্তু আমরা পাচ্ছি। সুতরাং অ্যাটলিস্ট একবার বয়স
30 ক্রস করলে আমার মনে হয় একবার টেস্ট করে নেওয়া উচিত, 40 ক্রস করলে তো অবশ্যই করা উচিত। এবার আসা যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা জানি যে ডায়াবেটিসের একদম পুরোপুরি নিরাময় সম্ভব নয়, এবং সেটা হচ্ছে নিয়ন্ত্রণে কি করে রাখবেন। আপনার যদি ডায়াবেটিস কখনো ধরা পড়ে, অর্থাৎ যেগুলো আমি বললাম সেগুলো যদি আপনার ডায়াবেটিস ধরা পড়ে, তাহলে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস যেগুলো সেগুলো শুরু করতে হবে। কিন্তু তার পাশাপাশি আমরা নন ফার্মাকোলজিক্যাল থেরাপি যেগুলো বলি সেগুলোতেও আমরা জোর দিই, অর্থাৎ তার মধ্যে একটা ডায়েট থাকে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডায়েটের একটা রোল, আর এক্সারসাইজের ক্ষেত্রে আলাদা স্পেসিফিক এক্সারসাইজের থেকে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আমরা যেটা বলি অ্যারোবিক এক্সারসাইজ, মেনলি হাঁটা বলি, অর্থাৎ একটা স্পিড মেনটেন করে আপনাকে হাঁটতে হবে যাতে আপনার একটা সেন্টেন্স পুরো কমপ্লিট করতে অসুবিধে হয়। অর্থাৎ একটা সেন্টেন্স বলতে গেলে আপনাকে 2 বার শ্বাস নিতে হবে, এরকম স্পিডে আপনি হাঁটবেন। সেটা অ্যাটলিস্ট সপ্তাহে 150 মিনিট, তার মানে আপনি অ্যাটলিস্ট 30 মিনিটস পার ডে, আমরা বলি অ্যাটলিস্ট 5 days পার উইক। এইভাবে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে শরীরের ভেতরকার ইনসুলিনগুলো ভালোভাবে কাজ করতে পারবে। অর্থাৎ আসলে ডায়াবেটিস হওয়ার মেন কারণ যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা বলি, অর্থাৎ আপনার শরীরে ইনসুলিন প্রচুর আছে কিন্তু সেগুলো কাজ করতে পারছে না। সেটা যদি হাঁটলে তাহলে কিন্তু ইনসুলিন সেন্সিটিভিটিটা বাড়ে। আর ডায়েটের ক্ষেত্রে আমরা ডায়েটের ক্ষেত্রে আসলে ডায়েট এত বড় সাবজেক্ট, সেক্ষেত্রে আলাদা করে বোধহয় সেটা নিয়ে করা উচিত, কিন্তু ডায়েটের ওপর জোর দেওয়া উচিত। কিছু কিছু খাবার দাবার, যেমন আপনার একদম ফ্রি সুগার জাতীয় খাবার যেগুলোতে তৈরি করার জন্য সুগার ইউজ করা হয়, সেক্ষেত্রে 2-1টা এক্সাম্পল, মানে যে ধরনের সব রকমের মিষ্টি, আমরা সফট ড্রিঙ্কস যেগুলো হয় এগুলোতে কিন্তু ফ্রি সুগার থাকে, সুতরাং এগুলো অ্যাভয়েড করে চলবেন, কারণ এটা সুগারটাকে একদম পিক সুগারটাকে বাড়িয়ে দেয়, কারণ এর ইনগ্রেডিয়েন্টস হিসেবে শুধু সুগারই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো এগুলো খাবেন না। কার্বোহাইড্রেট তো আমাদের খেতেই হয়, অর্থাৎ শর্করা জাতীয় খাবারের মধ্যে আমরা সবসময়, এটা একটা প্রশ্ন থাকে যে তাহলে কি ভাত একেবারেই বাদ চলে যাবে? না, একদমই না, কারণ আমরা আমাদের স্টেপল ফুড বলতে আমরা ভাত অথবা রুটি, এটাকে আমরা স্টেপল ফুড বা সিরিয়ালস বলি আর কি। সুতরাং কখনোই ভাত বন্ধ করে কিন্তু সুগার কন্ট্রোল করবেন এরকম কখনো ভাববেন না। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি খুব অ্যাপ্রিহেনসিভ রুগী যারা হয়, একদম প্রথমে আসার পর সুগার ধরা পড়েছে, ডাক্তারবাবু আমি 7 দিন কোনো ভাত খাইনি, কিন্তু এটা কোনো সলিউশন নয়, কারণ আপনাকে এটা নিয়েই চলতে হবে। আর আমরা বলি টোটাল কার্বোহাইড্রেট ইনটেক আপনার যেটা হবে টোটাল ক্যালোরির মধ্যে, তার 55 থেকে 60% মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট মানে শর্করা জাতীয় খাবার থাকবে, তার বেশি যেন না হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে দেখা যায়, স্টাডি করে দেখা গেছে যে আমাদের দেশের মানুষরা অ্যাটলিস্ট গড়ে 65 থেকে 75% কার্বোহাইড্রেটই খেয়ে থাকেন। সেইটাকে যদি একটু কমিয়ে আনতে পারি, সেটার সঙ্গে যদি আমরা শাকসবজি, সেটার সঙ্গে আমরা একটু প্রোটিনটা বাড়াতে পারি। আমি জানি প্রোটিন একটু কস্টলি ব্যাপার, সবসময় সবার ক্ষেত্রে হয়ে ওঠে না, কিন্তু একটা প্রোটিনের পরিমাণ বাড়ানো, উপযুক্ত পরিমাণে ফ্যাট খাওয়া, ইউজুয়ালি বলা হয় 25 থেকে 30% ক্যালোরির হচ্ছে ফ্যাট দিয়ে, তার মধ্যে বেশিরভাগটাই আনস্যাচুরেটেড ফ্যাট হওয়া উচিত আর কি। অর্থাৎ রান্নার তেল হচ্ছে মেন হচ্ছে ফ্যাটের সোর্স, সে জায়গাটায় আমরা যদি ইকুয়াল পরিমাণে সাদা তেল এবং সর্ষের তেল ইউজ করি, তাহলে পলি আনস্যাচুরেটেড আর মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের একটা মিক্সচার আমি পাবো। আর স্যাচুরেটেড ফ্যাটটা একদম কমিয়ে 10% নিচে আনতে হবে। স্যাচুরেটেড ফ্যাটের সোর্স মেনলি ঘি থাকে, তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে ধরুন অয়েলস, যা আমরা তো নারকেল তেল ইউজ করি না, সাউথ ইন্ডিয়াতে নারকেল তেল ইউজ হয়, সেটা কিন্তু পলি মানে স্যাচুরেটেড ফ্যাটের একটা সোর্স আর কি, সেটা কম ইউজ করা যথেষ্ট ভালো। আর ধরুন প্রোটিনের ক্ষেত্রে আপনি সব ধরনের যারা আমিষ খান তারা সেক্ষেত্রে মাছ মাংস আমরা কোনো বারণ করি না ইউজুয়ালি, কারণ গড় আমাদের প্রোটিন ইনটেক কিন্তু যা রিকোয়ারমেন্ট হয় বেশিরভাগ ক্ষেত্রেই কম দেখা যায়, অর্থাৎ আপনার যে বডি ওয়েট আপনার ঠিক তত গ্রাম প্রোটিন লাগবে, ইউজুয়ালি আমরা তাই বলি। তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই 60 গ্রাম প্রোটিন কিন্তু অনেকেই নেন না প্রত্যেক দিন আর কি। সেক্ষেত্রে প্রোটিন ইনটেকটা অ্যাডিকুয়েট করতে হবে, কারণ প্রোটিন নিলে কিন্তু সেটা ইনসুলিনকে শরীরের মধ্যে কাজ করতে হেল্প করে, ইনসুলিন বের করতে হেল্প করে, সুতরাং প্রোটিন ইনটেকটা খুব দরকার বেশি। অনেকে বলে থাকেন ডাক্তারবাবু আমার সুগার হয়েছে আমি মাংস খাওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু সেটা একটা ভুল পদ্ধতি, কিন্তু সেটা কখনো মেনে চলবেন না। প্রোটিন ইনটেক সবসময় দরকার। আর আবার বলছি ফলের সবার একটা কোয়ারি থাকে কি কি ফল খাবো, সেক্ষেত্রে আমরা যেগুলো বলি যে ফলগুলো একদম খুব মিষ্টি নয় সেইগুলোই মেনে চলুন। ধরুন আমে কিন্তু সুগার বাড়ে, আপনারাও জানেন নিশ্চয়ই, আমাদের বেশিরভাগই পেশেন্ট আমাদের বহরমপুরে অনেকেই
এটা তো আমের খুব একটা হ্যাঁ, মুর্শিদাবাদ আমের একটা খুব জায়গা। সবাই এই সময় আম প্রেফার করেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আম রিলেটেড সুগার একটু বাড়ে। প্লাস আমরা বলি খেজুর বা এই ধরনের মিষ্টি জাতীয় একদম সফেদা, এগুলোতে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই বেশি, এগুলো না খাওয়াই ভালো। আপেলে কোনো বারণ নেই, আপনি পেয়ারা খাবেন, আপেল খাবেন, নাশপাতি খাবেন, শশা তো খাবেনই অবশ্যই, প্রত্যেকটা খাবারের সঙ্গে শশা রাখলে ভালো হয়। আর তার সঙ্গে হচ্ছে এগুলোই, আর লেবু, কমলা লেবু, একদম টক দই বা দুধ জাতীয়, এক্স্যাক্টলি দুধ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমরা বলি সুষম খাবারের একটা এক্সাম্পল হচ্ছে দুধ। দুধের মধ্যে কিন্তু খুব ভালো অ্যামাউন্টের আপনার থাকে, ক্যালসিয়াম থাকে, ভালো অ্যামাউন্টের কিছুটা ফ্যাট থাকে। সেই জন্য আমরা যারা ডায়াবেটিস পেশেন্ট থাকেন, যাদের কোলেস্টেরলের প্রবলেম একটু থাকে, তাদের ক্ষেত্রে আমরা বলি ফ্যাট ফ্রি মিল্কটা খেতে, অর্থাৎ স্কিম মিল্ক বা ডাবল টোন মিল্ক যেটা, সেটাকে ইউজ করতে আমরা বলি। আর বাকি টক দই অবশ্যই খাবেন, টক দইয়ে কোনো বারণ নেই। টক দইয়ের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম, টক দইয়ে খেলে অনেক কিছু ভালো সাপ্লিমেন্টেশন পাওয়া যায়। যেটা তো আমরা জানলাম যে কিভাবে আমরা সেটাকে কন্ট্রোলে রাখবো ডায়াবেটিস। এবার আরেকটা বিষয় হচ্ছে যে অতিরিক্ত কন্ট্রোল করতে গিয়ে অনেক সময় সুগার ফল করে যায়, সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। তো সেইখান থেকে আমরা কি করে সেই জায়গাটা ঠিক রাখবো? ঠিক, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে কারো যদি ডায়াবেটিস ধরা পড়ে বা কেউ যদি ডায়াবেটিসের চিকিৎসায় থাকেন, আমাদের কিন্তু সব কিছু একটা ব্যালেন্সড ওয়েতে তাকে ট্রিট করতে হয়। যেমন এদিক থেকে ডায়েট, এক্সারসাইজ ছাড়াও তাদের ওষুধ নির্বাচন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে অনেক পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে ওষুধ নির্বাচন করি। অর্থাৎ তার বয়স কত, তার ওজন কত, তার বাড়িতে তাকে সাপোর্ট দেওয়ার জন্য কে কে আছেন, অর্থাৎ কেয়ার গিভার্স যারা বলি আমরা। ধরুন এমন কিছু পেশেন্ট থাকেন যাদের খুব একা থাকেন, বয়স্ক বৃদ্ধা থাকেন, বা বাড়ির ছেলেমেয়েরা হয়তো বাইরে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ যে সুগার কন্ট্রোল করা, খুব টাইট কন্ট্রোল করা কখনোই করা যাবে না। সেক্ষেত্রে আমরা একটু লিনিয়েন্ট ওয়েতে, একটু মডারেট ওয়েতে আমরা সুগার কন্ট্রোল করি। এবং ওষুধ নির্বাচন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু সুগারের ওষুধ হয় যেগুলো সরাসরি ইনসুলিনকে বের করে প্যানক্রিয়াস থেকে, সেগুলোতে কিন্তু সুগার তো যেমন কমে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু বেশি সুগার কমে গিয়ে সুগার ফল করার একটা চান্স থাকে। আর কিছু নতুন ওষুধ যেগুলো এসছে, সেক্ষেত্রে কি হয়, সেগুলো ডাইরেক্টলি ইনসুলিনের সঙ্গে যোগাযোগ নেই, এটা খুব ইনোভেটিভ ওয়েতে সুগার কন্ট্রোল করে। কিছু কিছু ওষুধ শরীরের ভেতরকার ইনসুলিনকে ইউটিলাইজ করে কাজ করে, সেক্ষেত্রে নতুন করে ইনসুলিন বের করে না। সেই সব ওষুধের উপর বেশি জোর দেওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে লং টার্ম আমরা ওষুধে পেশেন্টকে রাখতে পারবো, সেটাও আমাদের একটা টার্গেট হয় আর কি। আর হাইপোগ্লাইসিমিয়া সবসময় প্রত্যেক পেশেন্টকে অ্যালার্ট করে দেওয়াটা সবসময় উচিত। আমরা যেটা রেগুলারলি প্র্যাকটিস করি, হাইপোগ্লাইসিমিয়া সিমটমস কি সেটা বেশি ইম্পর্ট্যান্ট। কীভাবে বুঝতে পারবেন, হাইপোগ্লাইসিমিয়া অনেক সময় কিন্তু অ্যাসিমটোমেটিক থাকে, কিন্তু টিপিক্যাল যাদের সিমটম হয় সেগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টের একটা মাথা ঘুরতে পারে, হঠাৎ করেই বুক ধড়ফড় করা, অর্থাৎ অ্যাডজেনারি প্যালপিটেশন যেটা আমরা, বুক ধড়ফড় করা, তার সঙ্গে ঘেমে যেতে পারেন, অর্থাৎ খুব ঘাম হতে পারে, আর তার সঙ্গে অনেক সময় খিদে পেতে পারে। এইসব সিমটম যদি পেশেন্ট যদি কখনো লক্ষ্য করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সবসময় বাড়িতে যদি থাকেন, তাহলে বাড়িতে যা অ্যাভেলেবেল খাওয়ার দাওয়ার আছে, বা অনেক সময় পেশেন্ট বুঝতে পারেন না, বাড়ির লোক দেখলেন যে পেশেন্ট অজ্ঞান হয়ে পড়ে আছে, তখন ঘুমের মধ্যে যদি সুগার, হ্যাঁ, এটা কিন্তু খুব মারাত্মক সিচুয়েশন হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে যদি হয় পেশেন্ট হয়তো সাড়া দিচ্ছেন না, সেক্ষেত্রে বাড়ির লোকের কিন্তু আগে থেকে একটা মানে প্রিটিউন হয়ে থাকা উচিত যে ওনার এরকম সুগার ফল হয়তো করতে পারে। সেই জন্য আমরা সবসময় এই ক্ষেত্রে বলি বাড়িতে একটা গ্লুকোমিটার, অর্থাৎ সুগার মাপার যে যন্ত্র, যেগুলো পয়েন্ট অফ কেয়ার টেস্টিং আমরা করি আর কি, সেগুলোতে একটা গ্লুকোমিটার দেখে যদি দেখা যায় 70-এর নিচে ব্লাড সুগার, অনেক সময় আমরা 100-র নিচেও বলে থাকি কিছু কিছু ক্ষেত্রে, বাট বাই ডেফিনেশন ইট ইজ লেস দেন 70 যদি হয়, আর পেশেন্টের এরকম সিমটম যদি থাকে, অর্থাৎ ঘেমে যাচ্ছে, খুব বুক ধড়ফড় করছে, সাড়া দিচ্ছেন না, ঠান্ডা, হাত পা ঠান্ডা হয়ে গেছে, এক্ষেত্রে অনেক সময় পাই, তাহলে সেক্ষেত্রে সময় নষ্ট না করে বাড়িতে চিনি অথবা গ্লুকোজ, অর্থাৎ খুব ফ্রি সুগার জাতীয়, যাতে খুব তাড়াতাড়ি সুগারটা বাড়াতে পারে, এগুলো আমরা খাওয়াতে বলি। যদি পেশেন্ট খুবই অজ্ঞান হয়ে থাকেন যে খেতে পারছেন না,
সঙ্গে সঙ্গে কাছাকাছি হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে আমরা নিয়ে যেতে বলি। তখন কিন্তু ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন দিয়ে স্যালাইন দিয়ে তখন সুগারটা করতে হয়। সেই জন্য এই সিচুয়েশন যাতে না আসে, প্রপার ওষুধ নির্বাচন করা, প্রপার গ্লাইসেমিক টার্গেট, সেটা অবশ্য আমাদের কাজ। আর বাড়ির লোককে সবসময় বুঝিয়ে দেওয়া যে এরকম সিমটম যদি কখনো লক্ষ্য করেন অবশ্যই চেক করবেন, আর সেই অনুযায়ী আপনার ডাক্তারবাবুর অবশ্যই পরামর্শ নেবেন। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, যে এখন তো আমরা দেখলাম যে এই অতিমারী পরিস্থিতিতে মানে অনেক ডায়াবেটিক পেশেন্টরাই তো করোনা আক্রান্ত হয়েছিলেন, এবং সেই করোনা থেকে সেরে ওঠার পরে পোস্ট কোভিড কমপ্লিকেশনস কিন্তু তাদের অনেক বেড়ে গেছে, এবং সেক্ষেত্রে তাদের সুগারটাও মানে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মানে তাদের কি ট্রিটমেন্ট রয়েছে? ঠিক, একদম এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সময় উপযোগী প্রশ্ন এটা। বেশিরভাগ ক্ষেত্রেই একটা তো আমরা দেখেছি যাদের ডায়াবেটিস অলরেডি আছে, যারা চিকিৎসায় আছেন, তারা যখন কোভিড আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোলটা খুব গ্রসলি ডিরেঞ্জড হয়েছে। তার কতগুলো কারণ থাকে, অর্থাৎ যখন ভর্তি হন পেশেন্ট এই সিচুয়েশান নিয়ে, কোভিড রিলেটেড সিমটম, অর্থাৎ সিমটমেটিক কোভিড, যারা হাসপাতালে ভর্তি হয়ে যাদের অক্সিজেন রিকোয়ারমেন্ট হয়, তারা অক্সিজেনের জন্য বা অসুখের জন্য বেশ কিছু স্ট্রেসফুল ফ্যাক্টর থাকে, সেগুলোর জন্য সুগার অনেক বাড়ে। প্লাস অসুখকে কন্ট্রোল করার জন্য কিছু ওষুধ দেওয়া হয়, সেগুলোতেও সুগার বাড়তে পারে। তো এই সব সিচুয়েশনের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ডিউরিং হসপিটাল অ্যাডমিশন, অর্থাৎ হসপিটালে ভর্তি থাকাকালীন সুগারটা অনেক বেশি থাকে, এবং ইভেন ডিসচার্জ করার পরেও সুগারটা খুব গ্রসলি ডিরেঞ্জড হয়ে যায়। তখন আমাদের আবার নতুন করে তার পারিপার্শ্বিক অবস্থা, কিডনি ফাংশন সব কিছু দেখে নিয়ে সেই অনুযায়ী আমাদের ওষুধ নির্বাচন করতে হয়। তবে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, ভর্তি থাকাকালীন কিন্তু ইনসুলিনের ওপর ডিপেন্ড করা অনেক দরকার। কিছু কিছু ক্ষেত্রে পোস্ট কোভিড আফটার ডিসচার্জ অনেক দিন ধরে আমরা ইনসুলিনের রাখি। আর ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট আমি যেটা লক্ষ্য করেছি, কোভিড হওয়ার পর আগে যার ডায়াবেটিস ছিল না, অনেক নতুন ডায়াবেটিস ধরা পড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যামিলি প্রিডিসপোজিশন থাকে, কিন্তু কিছু ক্ষেত্রেও ফ্যামিলিতে না থাকলেও কিন্তু হচ্ছে। সেটার অনেক এক্সপ্লেনেশন আছে। একটা তো যেমন এই স্ট্রেস রিলেটেড কন্ডিশন যেগুলোর জন্য, আরেকটা এক্সপ্লেনেশন যেটা নতুন করে দেখা যাচ্ছে যে কোভিড ভাইরাস কিন্তু যেমন সবগুলো অর্গানকে অ্যাটাক করে, যেমন লাংস থেকে শুরু করে সব কিছুতেই, এটা কিন্তু প্যানক্রিয়াসেও অ্যাটাক করে। মানে সেক্ষেত্রে কোভিড ভাইরাস মিডিয়েটেড প্যানক্রিয়াটিক প্রবলেমের জন্য কিন্তু সেক্ষেত্রে ডায়াবেটিস শুরু হয়, এবং সেটা প্রোগ্রেস করে কিন্তু তার যদি টাইপ 2 ডায়াবেটিসের আলাদা সেটিং বা ফ্যাক্টরস থাকে আর কি। সুতরাং সেক্ষেত্রেও আমাদের লাইন অফ থেরাপি অলমোস্ট একই রকম হবে, ইন্টেন্সিভ গ্লাইসেমিক কন্ট্রোল, সুগারটাকে মোটামুটি একটা নিয়ার নর্মাল রেঞ্জে নিয়ে আসা, আর তারপর সেই অনুযায়ী তাকে ওষুধপত্র দেওয়া, ডায়েট থেরাপি, এক্সারসাইজ, সেগুলো করা। এবং পোস্ট কোভিড কমপ্লিকেশনস বাকি যেগুলো থাকে সেগুলো কিন্তু ডিটেল অ্যানালিসিস করা দরকার। বিশেষ করে কার্ডিয়াক কমপ্লিকেশন অনেক পেশেন্টের হয়ে থাকে, সেই জন্য আমরা প্রপার মনিটরিং দরকার। অ্যাটলিস্ট বেসলাইন ইসিজি, একটা ইকোকার্ডিওগ্রাফি, লিপিড প্যারামিটার্স, কিডনি প্যারামিটার, এগুলো দেখে নিয়ে সেই অনুযায়ী যেমন সমস্যা থাকে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি। অর্থাৎ পোস্ট কোভিড ট্রিটমেন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রেই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হয় এটা, অর্থাৎ নট অনলি বাই এন্ডোক্রিনোলজিস্ট বাট অলসো ফিজিশিয়ান, কার্ডিওলজিস্ট, সবাইকে নিয়ে একটা টিমওয়ার্ক হিসেবে কাজ করা উচিত। তখন অনেক ধন্যবাদ আপনাকে, এবং আজকে হেলথ ওয়াচ এখানেই শেষ করছি। নমস্কার।